ভারতের জলবায়ু অধ্যায়ের একটা প্রশ্ন হয় যে ভারতের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্য লেখো, অথবা প্রশ্নটা অন্যরকমভাবে হতে পারে যে ভারতের জলবায়ুর ঋতু বৈচিত্র্যের বিবরণ দাও। প্রশ্নটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন এবং তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, কীরকম দেখো যে আমরা কি জানি বলতো, যে প্রচলিত ধারণা অনুযায়ী ভারতের ঋতু কয়টি? 6টি ঋতুর কথা আমরা জানি, তাই তো? কী কী? যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতুর কথা আমরা জানি। কিন্তু ভারতের আবহাওয়া দপ্তর মানে দিল্লির মৌসুম ভবনের মতে ভারতের ঋতু হচ্ছে 4টি। তো আমরা কিন্তু ভূগোলে 4টি ঋতুর কথাই পড়ব, যে ভূগোলের মতে কিন্তু ভারতে 4টি ঋতু বিরাজ করে বা 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে? তো যেহেতু 5 মার্কসের প্রশ্ন, ফলে এই প্রশ্নের উত্তরের শুরুতে কি করতে হবে? একটা ছোট্ট কি ভূমিকা লিখতে হবে, তোমরা জানো। তো এই ভূমিকাতে তোমরা কি লিখবে দেখো, তোমরা শুনে শুনেই নোটটা তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে? তো ভূমিকাতে কি লিখবে দেখো, যে ভারতের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতু পর্যায়। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতকে মানে ভারতের একটি বছরকে 4টি ঋতুতে ভাগ করা হয়। এই 4টি ঋতু কী কী দেখো, তোমরা লিখবে এরকম যে গ্রীষ্মকাল বা মৌসুমি বায়ুর আগমন পূর্বকাল। তার মানে কি বলতো, মৌসুমি বায়ুর আসার আগের সময় গ্রীষ্মকাল, তাই মৌসুমি বায়ুর আসার আগের সময় কোন কোন মাস দেখো? মার্চ থেকে মে। 2 নম্বর লিখবে বর্ষাকাল বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল, কোন মাস? জুন থেকে সেপ্টেম্বর। 3 নম্বর লিখবে শরৎকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল, কোন কোন মাস দেখো? অক্টোবর, নভেম্বর। শেষে লিখবে শীতকাল বা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রবাহকাল, কোন কোন মাস? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এইটুকু আগে লিখবে। এবার দেখো তোমাদের কি বলতো, এবার এই যে 4টা ঋতু আছে, এই 4টা ঋতু আবার কি বলতো আলাদা করে প্রশ্ন হতে পারে। কীরকম প্রশ্ন হতে পারে দেখো, যে ভারতে গ্রীষ্মকালের বা গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য লেখো, 3 মার্কসের প্রশ্ন হতে পারে। আবার ঠিক এরকম ভারতে শরৎকালের বৈশিষ্ট্য লেখো, 3 মার্কসের প্রশ্ন হতে পারে। ভারতে বর্ষাকালের বৈশিষ্ট্য লেখো, 3 মার্কসের প্রশ্ন হতে পারে। তার মানে কি প্রত্যেকটা ঋতু আবার আলাদা করে 3 মার্কসের প্রশ্ন হতে পারে। তো আমি কিন্তু এই 3 মার্কসের প্রশ্ন হলে প্রত্যেকটা ঋতু কিভাবে লিখবে সেটাও একসঙ্গেই বলে দিচ্ছি। ঠিক আছে? ভূমিকা লেখা হয়ে গেল। এবার ভূমিকা লেখার পরে খাতার মাঝখানে পয়েন্ট করবে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। ঠিক আছে? বাঁদিকে পয়েন্ট করবে এরকম উষ্ণতা। ঠিক আছে? দেখো গ্রীষ্মকালে ভারতের উষ্ণতার বৈশিষ্ট্য কেমন হয় দেখো কীরকম, যে গ্রীষ্মকালে ভারতের উষ্ণতা এক এক জায়গায় এক এক রকম হয়। কীরকম? এই কথাগুলোই লিখবি কিন্তু। ঠিক আছে? কি বলছি, গ্রীষ্মকালে ভারতের উষ্ণতা এক এক জায়গায় এক এক রকম হয়। যেমন দেখো যে ভারতের মধ্য ও দাক্ষিণাত্য মালভূমি, এই যে এইটুকু অংশ কি বলছি, মধ্য ও দাক্ষিণাত্য মালভূমিতে উষ্ণতা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে। আবার দেখো যে উত্তর গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এই রাজ্যগুলোতে গ্রীষ্মকালে উষ্ণতা 48 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়। ওকে। আবার কি হয় দেখো, যে এই যে সমুদ্রের তীরবর্তী উপকূল অঞ্চল, এই উপকূল অঞ্চলে উষ্ণতা কত হয় দেখো? 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আর এই যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, এই হিমালয় পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা কত হয় বলতো? উষ্ণতা হয় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তো উষ্ণতার বৈশিষ্ট্য মানে উষ্ণতা পয়েন্টে তোমাদের এইটুকু লিখলেই হয়ে যাবে। এরপর তোমরা আবার বাদিকে পয়েন্ট করবে বায়ু প্রবাহ। ঠিক আছে? দেখো গ্রীষ্মকালে কীরকম বায়ু প্রবাহিত হয়। কীরকম দেখো, যে গ্রীষ্মকালে অত্যাধিক উষ্ণতার জন্য স্থানীয়ভাবে নিম্নচাপের সৃষ্টি হলে কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়। যেমন দেখো তোমরা জানো যে এই যে উত্তর পশ্চিম ভারত আছে, এই যে উত্তর পশ্চিম ভারত, এই উত্তর পশ্চিম ভারত মানে কি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, দিল্লি, এই উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু, আঁধি, এই স্থানীয় বায়ুগুলো প্রবাহিত হয়। আবার এই উত্তর পূর্ব ভারতে গ্রীষ্মকালে কি বলতো কালবৈশাখী প্রবাহিত হয়, তাই তো? আবার কি বলতো দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি বলতো আম্রবৃষ্টি বা চেরি ব্লসম। তো বায়ু প্রবাহের বৈশিষ্ট্যে এইটুকু লিখলেই হবে। এরপর তোমরা পয়েন্ট করবে বৃষ্টিপাত। দেখো
ভারতে গ্রীষ্মকাল সাধারণত শুষ্ক থাকে, বৃষ্টিপাত খুব একটা হয় না। তবে এই যে স্থানীয় বায়ুগুলোর কথা বললাম, এই স্থানীয় বায়ুগুলোর জন্য সামান্য বৃষ্টিপাত হয়। ওকে, যেমন দেখো যে এই যে উত্তর পূর্ব ভারতে কালবৈশাখী হয়, কালবৈশাখীর জন্য ভারতে গ্রীষ্মকালে এই 15 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। ওকে, আর এই দক্ষিণ ভারতে যে আম্রবৃষ্টির কথা বলেছি, ঠিক আছে, এই আম্রবৃষ্টির জন্য দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে 10 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। তাই এই হচ্ছে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। তার মানে কি বলতো, এই 3টা পয়েন্ট করে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য হয়ে গেল। তোমাদের যদি 3 মার্কসের প্রশ্ন আসে যে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য লেখো, তাহলে এই 3টা পয়েন্ট করে এই কথাগুলো লিখলেই হয়ে যাবে। এরপর খাতার মাঝখানে হেডিং করবে বর্ষাকালের বৈশিষ্ট্য, বাঁদিকে পয়েন্ট করবে উষ্ণতা। ঠিক আছে, দেখো বর্ষাকালের উষ্ণতা কেমন হয়। দেখো যে বর্ষাকালে বৃষ্টিপাত শুরু হলে উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে যায়। ঠিক আছে, সারা ভারত জুড়েই তখন উষ্ণতা হয় কত বলতো, 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর পয়েন্ট করবে বায়ু প্রবাহ। ঠিক আছে, আমি যা বলছি শুধু ওইটুকু লিখবে, তাহলেই হবে। দেখো যে জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে যায়, এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তোমরা জানো কি ভারতে 2টা শাখায় ভাগ হয়ে প্রবেশ করে। এই আরব সাগর উপর দিয়ে কি আরব সাগরীয় শাখা, আর এই বঙ্গোপসাগর উপর দিয়ে কি বঙ্গোপসাগরীয় শাখা। তার মানে কি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কি হয়, আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা, এই 2 শাখা রূপে ভারতে প্রবেশ করে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়। কখন? বর্ষাকালে। এরপর পয়েন্ট করবে বৃষ্টিপাত। ঠিক আছে, কি লিখবে দেখো যে ভারতের মোট বৃষ্টিপাতের 90% বৃষ্টিপাতই ঘটে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। কখন? বর্ষাকালে। মনে রাখবে ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত বলতো, ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। এটুকু লিখলে এরপরে লিখবে দেখো যে এই আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। কত সেটা? 300 থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ওকে, যাকে কি বলে, কি বলতো, মৌসুমী বিস্ফোরণ বলে, তাই তো। আর এই আরব বঙ্গোপসাগরীয় শাখা, এই বঙ্গোপসাগরীয় শাখা পূর্ব হিমালয়ের মৌসিনড্রমে বাধা পেয়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। কত দেখো, প্রায় 1350 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। ওকে, এবার এই বৃষ্টি মানে এই বঙ্গোপসাগরীয় শাখা এই মৌসিনড্রমে বাধা পেয়ে কী হয় বলতো, এই হিমালয় পর্বতের ঢাল বরাবর বা হিমালয় পর্বতের গা বেয়ে কী বলতো পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে, এবং যত পশ্চিম দিকে অগ্রসর হয় বৃষ্টিপাতের পরিমাণ তত হ্রাস পেতে থাকে। যেমন দেখো দিল্লিতে বলছি, কলকাতায় বৃষ্টিপাত হয় প্রায় 200 সেন্টিমিটার। ঠিক আছে, পাটনাতে বৃষ্টিপাত হয় 125 সেন্টিমিটার। আবার দিল্লিতে বৃষ্টিপাত হয় গিয়ে দেখো 60 সেন্টিমিটার। ওকে, আবার ওই সময় রাজস্থানে বৃষ্টিপাত হয় প্রায় 25 সেন্টিমিটার। ওকে, তো এই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। এবং কি বলতো, বর্ষাকালের বৈশিষ্ট্য তোমাদের এই 3টা পয়েন্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। এরপর আবার তোমরা খাতার মাঝখানে হেডিং করবে কি শরৎকালের বৈশিষ্ট্য, বা দিকে পয়েন্ট করবে উষ্ণতা। ঠিক আছে, দেখো কীরকম। শরৎকালে ভারতের গড় উষ্ণতা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কিন্তু এই মধ্য ও দাক্ষিণাত্য মালভূমিতে উষ্ণতা হয় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর রাজস্থানে উষ্ণতা হয় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। এইটুকু লিখলেই তোমাদের উষ্ণতা হয়ে যাবে। এরপর পয়েন্ট করবে বায়ু প্রবাহ। দেখো কি হয় যে শরৎকালে কি হয়, শরৎকালে ভারতের উপরে কি বলতো উচ্চচাপ তৈরি হওয়া শুরু হয়। ফলে কি ভারতে উপমহাদেশ থেকে বা ভারত থেকে তখন এই মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করতে শুরু করে। ঠিক আছে, গ্রীষ্মকালে মৌসুমী বায়ু যে পথ দিয়ে ভারতে প্রবেশ করছিল, কি বলছি, গ্রীষ্মকালে মৌসুমী বায়ু যে পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল, এই শরৎকালে ঠিক সেই পথ দিয়েই কি বলতো সেই পথেই প্রত্যাবর্তন করতে শুরু করে। এইটুকু লিখলেই বায়ু প্রবাহ হয়ে যাবে। এরপর পয়েন্ট করবে বৃষ্টিপাত। দেখো শরৎকালে কি হয়, এই প্রত্যাগমনকারী বা প্রত্যাবর্তনকারী এই যে মৌসুমী বায়ু আছে, এই মৌসুমী বায়ু করমণ্ডল উপকূলে কি হয় শরৎকালে
বৃষ্টিপাত ঘটায়। এখানে শীতকালেও বৃষ্টিপাত হয়। ওকে, এটা কিন্তু অন্য একটা প্রশ্ন ছিল, তার ক্লাস কিন্তু আমি আলাদাভাবে করে দিয়েছি যে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। ঠিক আছে, তাহলে বৃষ্টিপাতে কি লিখবে যে শরৎকালে এই প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর জন্য করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আবার কি হয় শরৎকালে এই মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সংঘর্ষের ফলে অনেক সময় আশ্বিনের ঝড় হয়। এই আশ্বিনের ঝড়ের ফলেও সামান্য বৃষ্টিপাত ঘটে থাকে। এরপর পয়েন্ট করবে আবহাওয়া। ঠিক আছে, কীরকম দেখো, শরৎকালে আকাশ মেঘমুক্ত থাকে ও আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকে, তাই ভোরবেলায় শিশির পড়ে। আবারও খাতার মাঝখানে হেডিং করবে শীতকালের বৈশিষ্ট্য, বাদিকে পয়েন্ট করবে উষ্ণতা। দেখো শীতকালে উষ্ণতা কেমন হয়, যে শীতকালে সারা ভারত জুড়েই উষ্ণতা কম থাকে। এটা কীরকম দেখো, যে এই যে উত্তর পশ্চিম ভারত, শীতকালে উত্তর পশ্চিম ভারতের উষ্ণতা থাকে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আবার দেখো এই উত্তর পূর্ব ভারত, শীতকালে উত্তর পূর্ব ভারতে উষ্ণতা থাকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এগুলো সবগুলো লিখবে কিন্তু। ওকে, আবার দেখো এই যে দক্ষিণ ভারত, শীতকালে দক্ষিণ ভারতের গড় উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর শীতকালের এই হিমালয় পর্বতের উঁচু অংশগুলোতে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। এরপর পয়েন্ট করবে কি বলতো, বায়ু প্রবাহ। দেখো শীতকালে কী হয় বলতো, শীতকালে ভারতের উপর দিয়ে কি বলতো উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উত্তর পূর্ব দিক থেকে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এইটুকু লিখলেই হবে যে শীতকালে ভারতের উপর দিয়ে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এরপর পয়েন্ট করবে কি দেখো, যে বৃষ্টিপাত। দেখো শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না, ভারতে শীতকাল শুষ্ক থাকে। কেন শুষ্ক থাকে তোমরা আগের একটা ক্লাসে দেখেছো, তাই তো? কেন শুষ্ক থাকে, যে ভারতের উপর দিয়ে শীতকালে কি হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগে উৎপত্তি লাভ করে স্থলভাগের উপর দিয়েই প্রবাহিত হয়, তাই এই বায়ুতে কি হয়, জলীয় বাষ্প থাকে না, ফলে ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় না। কিন্তু কী হয় বলতো, যে উত্তর পশ্চিম ভারতে এই পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তর পশ্চিম ভারতে কী হয় বলতো, যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য সামান্য বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের পরিমাণ কত বলতো, 5 থেকে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর জম্মু কাশ্মীরে কী হয় বলতো, এই পশ্চিমী ঝঞ্ঝার সময় জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। পরের পয়েন্ট করবে দেখো, যে আবহাওয়া কি লিখবে। দেখো যে শীতকালে আকাশ মেঘমুক্ত থাকলেও মাঝে মাঝে ঘন কুয়াশার সৃষ্টি হয়। ঠিক আছে, এইটুকু লিখলে তোমাদের পুরো উত্তরটা হয়ে গেল, সঙ্গে এই 4টা ঋতুর পৃথক পৃথক বৈশিষ্ট্য হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।